সুপ্রিয় শ্রোতা, শুরু হচ্ছে উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে বিজয় FM 71.0 এর কবিতা আবৃত্তি বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। দেখতে দেখতে একটি সপ্তাহ পেরিয়ে কাব্যের ভুবনে নিয়ে আবারও হাজির হলাম আমি অঝোর। থাকবো পুরোটা সময় জুড়ে, আশা করি আপনিও থাকবেন আমার সাথে। এই সপ্তাহটি কেমন কেটেছে, কেমন লেগেছে, অফিস, স্কুল, কলেজ কিংবা বাড়ির বিশেষ কোনো মুহূর্ত শেয়ার করতে পারেন আমাদের সাথে কমেন্টের মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, বাড়িতে কিংবা গাড়িতে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, বিজয় FM এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। অনুষ্ঠানের শুরুতে একটি বিষয় জানিয়ে রাখি। বিজয় FM 71.0 একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন, যা শুধুমাত্র বিজয় FM এর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটের মাধ্যমে শোনা যাচ্ছে। তাই আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজে ফলো দিয়ে রাখতে পারেন। সুপ্রিয় শ্রোতা, কবিতা আমাদের মনের কথা বলে, বৃদ্ধি করে আমাদের চিন্তন দক্ষতা। কবিতার প্রত্যেকটি শব্দ যেন আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। তাই কবিতার প্রতি ভালোবাসা থেকেই বিজয় FM এর আয়োজন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। এই অনুষ্ঠানে আবৃত্তি করার মাধ্যমে আপনিও নিজেকে তুলে ধরতে পারেন সকলের মাঝে। তাই আপনিও যদি কবিতা আবৃত্তি বিষয়ক এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি করতে চান, তবে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ইমেল আইডিতে। আমাদের অফিসিয়াল ইমেল আইডিটি হলো bijoyfm71.0@gmail.com। আমি আবারও বলছি, bijoyfm71.0@gmail.com। শ্রোতা বন্ধুরা, কথা বাড়াবো না, আজ বেশ চমৎকার কিছু কবিতা আমাদের লিস্টে রয়েছে, যা বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী আপনাদের মধ্যে পরিবেশন করবেন। তাই চলে যাব সরাসরি কবিতা আবৃত্তিতে। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগছে আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে প্রথমে বিজয় FM 71.0 এর স্টুডিওতে যিনি যুক্ত আছেন, তিনি হচ্ছেন সিঙ্গাপুর থেকে মোহাম্মদ হায়দার আলী। চলুন শুনে আসি তার কণ্ঠে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি। চলুন শুনে আসি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। উচ্চারণ করছি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছেন নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা,
তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উত্তম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। ধন্যবাদ মোহাম্মদ হায়দার আলীকে এত চমৎকার পরিবেশনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বিজয় এফএম 71.0 এর স্টুডিওতে এখন আমাদের সাথে হেমসেন লেন চট্টগ্রাম থেকে যুক্ত আছেন প্রতীক দত্ত। তিনি আমাদেরকে যে কবিতাটি আবৃত্তি করে শোনাবেন তা হচ্ছে বন্ধু তোমায়। চলুন শুনে আসি বন্ধু তোমায়। নমস্কার, আমি প্রতীক। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি আবৃত্তি করে শোনাব তার নাম বন্ধু তোমায়। বন্ধু তোমায় ঠিক কি নামের ডাকি বলো তো? যে নামে ডাকলে তোমাতে আমি থাকবো, যে নামে ডাকলে তোমার মুখে হাসি থাকবে সারাক্ষণ। আমি তোমায় সেই নামে ডাকবো যে নামে সবাই তোমায় চিনবে। বন্ধু তুমি একা হলে আমায় ডাক দিও, সব ফেলে আসবো ছুটে, যতই থাকুক কাজ। যদি তুমি কষ্ট পাও আমায় ভাগ দিও, শেয়ার করো আমার সাথে, হাতটি রেখো হাতে। মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিও আমার জন্য, অনেক দূরে যদি থাকি তাও থাকবো তোমার সাথী হই। ধন্যবাদ। ধন্যবাদ প্রতীক দত্তকে এত চমৎকার পরিবেশনার জন্য। ভালোবাসি ভালোবাসি। হেমসেন লেন চট্টগ্রাম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন দীপিকা দত্ত। তিনি আমাদেরকে শোনাবেন কবিতা ভালোবাসি ভালোবাসি। চলুন শুনে আসি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভালোবাসি ভালোবাসি। নমস্কার, আমি দীপিকা। আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করব সেই কবিতাটি আমাদের সকলেরই খুব পছন্দের একটি কবিতা। আর এই কবিতাটি তো আমার ভীষণ ভীষণ প্রিয় একটি কবিতা, কারণ আমি এই কবিতাটি যখন প্রথমে পড়েছিলাম, প্রথম পড়েই আমি এই কবিতাটির প্রেমে পড়ে যাই। এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর। তাই এত সুন্দর একটা ভালোবাসার কবিতা আবৃত্তি না করে কি থাকা যায়? তাই আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা ভালোবাসি ভালোবাসি। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো। তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত,
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘর মাখতো আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছ তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, শতব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দেবে, নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি, এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর, এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো, ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে যাও, নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, কটাক্ষ করবে, নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছি দুজনে, চিন্তিত তুমি, এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো,
তুমি আছো। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দীপিকা দত্তকে এত অসাধারণ একটি আবৃত্তি পরিবেশনার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে মিরপুর ঢাকা থেকে যুক্ত হয়েছেন ফারহানা শোভা। শ্রোতা বন্ধু, আমরা এখন চলে যাব ফারহানা শোভার কাছে কবিতা প্রতীক্ষা শুনবার জন্য। আমরা চলে যাচ্ছি ফারহানা শোভার কাছে। আসসালামু আলাইকুম। আমি ফারহানা শোভা, মিরপুর ঢাকা থেকে আপনাদের সঙ্গে আছি। আমি আবৃত্তি করছি রফিক আজাদের একটি কবিতা প্রতীক্ষা। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু আলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না নুকজুপিট পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও আধিয়ারদের জীবন দেখবি, গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্যে অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তোরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আটপৌরে, দোতনাহীন, ব্যঞ্জনাবিহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্যে পথ প্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরবে না। বিমুগ্ধ হয়ে শুনছিলাম এতক্ষণ। শ্রোতা বন্ধুরা, প্রতীক্ষা কবিতাটি আসলেই মন ছুঁয়ে গেছে। চলুন আমরা সবাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ফারহানা শোভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকায় চলে যাব। সেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শম্পা। আমরা তার কাছে যে কবিতাটি এখন শুনবো তা হচ্ছে তসলিমা নাসরিন রচিত এ প্রেম নয়। চলুন শুনে আসি এ প্রেম নয়। আসসালামু আলাইকুম। কাব্যের ভুবনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শম্পা। আমি যুক্ত হয়েছি মোহাম্মদপুর, ঢাকা, শ্যাওলী থেকে। আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব কবি তসলিমা নাসরিনের এ প্রেম নয় কবিতাটি। সারাক্ষণ তোমাকে মনে পড়ে, তোমাকে সারাক্ষণ মনে পড়ে, মনে পড়ে সারাক্ষণ।
তুমি বলবে আমি ভালোবাসি তোমাকে তাই, কিন্তু এর নাম কি ভালোবাসা? নিতান্তই ভালোবাসা, যে ভালোবাসা মাঠে ঘাটে না চাইতেই মেলে। ভালো তো আমি বাসি কত কাউকে, এরকম তো মরে যাই লাগে না? এ নিশ্চয় ভালোবাসার চেয়ে বেশি কিছু, বড় কিছু। তোমার কথাগুলো, হাসিগুলো আমাকে এত উষ্ণ করে তোলে যেন হিমাগারে শুয়ে থাকা আমি চোখ খুলছি, শ্বাস নিচ্ছি। বলতে আমি প্রেমে পড়েছি তোমার, কিন্তু প্রেমে তো জীবনে আমি কতই পড়েছি। ওই কখনো তো মনে হয়নি কারো শুধু কথা শুনি, হাসি শুনি বাকি জীবন সুখে কাটিয়ে দেব, আর কিছুর দরকার নেই। এ নিশ্চয় প্রেম নয়, এ প্রেম নয়, এ প্রেমের চেয়ে বড় কিছু, বেশি কিছু। ধন্যবাদ সবাইকে আমার আবৃত্তিটি শোনার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শম্পা, আমাদেরকে এত অসাধারণ আবৃত্তি পরিবেশনা করে শোনাবার জন্য। বিমুগ্ধ হয়ে শুনছিলাম আপনার পরিবেশনা, আসলেই হারিয়ে গিয়েছিলাম কবিতার মাঝে। আমাদের সাথে এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা যুক্ত আছে সাভার, ঢাকা থেকে আনিকা রহমান মৌ। তিনি আমাদেরকে যে কবিতাটি এখন শোনাবেন তা হচ্ছে আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। কবিতাটির রচয়িতা নির্মলেন্দু গুণ। চলুন শুনে আসি আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আসসালামু আলাইকুম, আমি আনিকা রহমান মৌ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর তৌসরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার ওই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ আনিকা রহমান মৌকে। শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? আজকের আয়োজনের ব্যাপারে আপনারা যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কেমন লাগছে, কেমন উপভোগ করছেন, এসব কিছু। শ্রোতা বন্ধুরা, কেমন হয় যদি একটু ছড়া কবিতা শুনে আসি? চলে যাব জান্নাতুন রুমঝুমের কাছে, যিনি আমাদের সাথে যুক্ত আছেন দৌলতপুর খুলনা থেকে। তার কাছে আমরা যে কবিতাটি শুনবো তা হচ্ছে খুকি ও কাঠবিড়ালি। চলুন শুনে আসি খুকি ও কাঠবিড়ালি। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুটকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেয়ে ডুবিয়ে নিল। তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আরই আমার। যাও। কাঠবিড়ালি বদ্রিমুখী, মারব ছুড়ে কিল। দেখবি তবে রাঙা দাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুই উঁচা, তাই তো তোর নাকটি বোঁচা। হুতমো চোখি খপুস খুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে, কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্ত পানা ওই যে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে। হুঁ, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুমি তো ন্যাংটা পুঁটো। ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট। ও মা গো, দেখে যাও। কাঠবেড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। অসংখ্য ধন্যবাদ জান্নাতুল রুমঝুমকে এত চমৎকার কবিতা পরিবেশনা করে শোনাবার জন্য। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন মোহাম্মদপুর ঢাকা থেকে নাহার নিপা। তার কণ্ঠে আমরা এখন যে কবিতাটি শুনবো তা হচ্ছে আমি কিরকম ভাবে বেঁচে আছি। চলুন শুনে আসি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আমি কিরকম ভাবে বেঁচে আছি। সবাইকে শুভেচ্ছা। আমি নাহার নিপার সঙ্গে আছি ঢাকা থেকে। আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কিরকম ভাবে বেঁচে আছি। আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই সে দেখে জানি খিলেস। এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্য ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে, পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক। ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, তুই কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুই হাত প্যারেক বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি কিনা। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাওয়ার বদলে ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এইরকম ভাবে বেঁচে আছি। তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত্রে
সঙ্গমনিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্মভিক্ষা? কেন সময় নেই? আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে। ভুল নাম, ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবুও অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি ব্যক্তিগত 0 আওয়ার। ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে, তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে। এরকম জল চেষ্টা আর কখনো পেত না। রোজ অন্ধকার হাতড়ে টের পাই 3টি ইঁদুর। ইঁদুর নয় মৌসিক, তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরে সংস্কৃত শ্লোক? পাপ দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না। আবার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরেন। নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে, তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ। এরকম সত্য চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ। শ্রোতা বন্ধুরা, আসলেই মন্ত্র মুগ্ধ হয়ে শুনছিলাম এতক্ষণ ধরে নাহারনিপার কণ্ঠে আমি কিরকম ভাবে বেঁচে আছি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসমা হক নিশি। তিনি আছেন সৌদি কলোনি ঢাকা থেকে। তিনি আমাদের মধ্যে এখন যে কবিতাটি পরিবেশনা করবেন তা হচ্ছে সাদাত হোসেন রচিত একটা দুঃসংবাদ আছে। চলুন শুনে আসি একটা দুঃসংবাদ আছে। আসসালামু আলাইকুম, আমি আসমা হক নিশি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আবৃত্তি করছি কবি সাদাত হোসেন রচিত কবিতা একটা দুঃসংবাদ আছে। একটা দুঃসংবাদ আছে, যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য। দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায়। আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিকশূন্যপুর। যে আমাকে টেনে হিচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিশাল সমুদ্রে, ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিমিশায়, যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভিতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতস্যাঁতে এক মজা পুকুর, যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন, তাদের জন্য দুঃসংবাদ। আমি এখন পাখির মতন, আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মিলে আকাশ জুড়ে উঠতে জানি। কাটা যায় না, ভাঙা যায় না, আমি এখন জলের মতন, ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি।
আসলে খুব স্থির হয়ে শুনছিলাম এতক্ষণ আসমা হক নিশির কাছে। একটা দুঃসংবাদ আছে কবিতাটি। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সাথে আমাদের স্টুডিওতে যিনি যুক্ত আছেন তিনি হচ্ছেন লালমাটিয়া আসাদগেট ঢাকা থেকে শাহনাজ নাসরিন। আমরা তার কাছে চলে যাব। তিনি আমাদেরকে যে কবিতাটি পরিবেশনা করে শোনাবেন তা হচ্ছে যখন আমি বুড়ো হব। এই কবিতাটির রচয়িতা হচ্ছেন ইন্দ্রাণী মণ্ডল। চলুন তার কণ্ঠে শুনে আসি যখন আমি বুড়ো হব। শাহনাজ নাসরিন, আসাদগেট, লালমাটিয়া, ঢাকা। আবৃত্তি করছি যখন আমি বুড়ো হব। লিখেছেন ইন্দ্রাণী মণ্ডল। যখন আমি বুড়ো হব থাকবে আমার পাশে, সন্ধে হলে মুখোমুখি বসবো দুজন ঘাসে। জীবনের যত মেলাবো হিসেব, পাওয়া বা না পাওয়া, কোথায় গেল একটু ফাঁকি যা যা ছিল চাওয়া। যখন আমি বুড়ো হব রাখবে হাতটা হাতে, জীবন তখন বইবে না আর হিসেবে বাঁধা খাতে। হয়তো হবে ছন্দ পতন, বাজবে না আর সুর, এক তারাটার ছিড়বে যে তার বিষাদ সমুদ্রর। হয়তো তখন অশক্ত হাত কাঁপবে থরো থরো, তোমার হাতটা থাকলে হাতে হারবি ভীষণ ঝড়ো। হয়তো তখন ক্লান্ত দুপা শ্লথ হয়েছে গতি, চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে, কমছে মুখের জ্যোতি। হয়তো তখনই নুচ্চ দেহ চামড়া গেছে ঝুলে, দরকারি সব কথাগুলো যাচ্ছি বেফাস ভুলে। হয়তো তখন ধুকবে শরীর, কমবে গায়ের বল, জীবন মানে বুঝবো তখন পদ্ম পাতায় জল। যখন আমি বুড়ো হব আগলে রাখবে আমায়, যদি খরচ খাতায় নাম উঠে যায় কেউ না মাথা ঘামায়। তখন তুমি নেবে আমার পঙ্গু দেহের ভার, তোমার সাথে দেব পারি জীবন পারাবার। হয়তো তখন বুঝবো আমি এটাই ভালোবাসা। জীবন মরুর তপ্ত বুকে মরুর তানের ভাষা। হয়তো তখন বুঝবো আমি এটাই ভালোবাসা। হয়তো তখন বুঝবো আমি এটাই ভালোবাসা। খুবই খুবই ধন্যবাদ জানাচ্ছি শাহনাজ নাসরিনকে এত চমৎকার কবিতা পরিবেশনা করবার জন্য। স্টুডিওতে আমাদের সাথে এখন যুক্ত আছেন মগবাজার ঢাকা থেকে সুলতানা রাজিয়া। আমরা তার কাছে চলে যাব। তিনি আমাদেরকে এখন যে কবিতাটি আবৃত্তি করে শোনাবেন তা হচ্ছে আপনি আসলে কার জন্য বাঁচেন। এই কবিতাটি তার স্বরচিত। শ্রোতা বন্ধুরা, আমরা এখন তার স্বরচিত একটি কবিতা শুনে আসবো, যেটি হচ্ছে আপনি আসলে কার জন্য বাঁচেন। আপনি আসলে কার জন্য বাঁচেন আবৃত্তি করছি মগবাজার থেকে সুলতানা রাজিয়া। আপনি আসলে কার জন্য বাঁচেন? নিশ্চয়ই ভালো কোনো বন্ধু আছে আপনার, যাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি কাটিয়ে দিতে পারেন সময়। কিংবা কোনো প্রিয়তমা, যার আলতো স্পর্শে হৃদয়ে ফোটে লক্ষ কোটি ফুল। নাকি মা, যার ক্লান্তি সেবা আপনাকে দেয় প্রাণ ভরে নিঃশ্বাস নেবার স্বাধীনতা। আর বাবা, যার ছায়া সঙ্গী হয়ে আছে আজীবন। কিংবা বোন, যার স্নেহ মাখা এক টুকরো হাসিতে ভুলে যান দীর্ঘ পথের ক্লান্তি। কিংবা সেই মানুষটি যার আদর্শ আপনার প্রতিটি কর্মে, প্রতিটি আচরণে, প্রতিটি শিষ্টাচারে, প্রতিটি চেতনায়। অথবা অধরা সেই মানুষটির জন্যই হয়তো বাঁচেন আপনি।
যে বসত করে আপনার স্বপ্নে কিংবা কল্পনায়, তবে কার জন্য বাঁচেন আপনি? অপাপবিদ্ধ সেই শিশুটির জন্য, যে অস্পষ্ট অদরে হঠাৎই ডেকে উঠে বাবা। সত্যি সৃষ্টিশীল মানুষদের প্রতি আসলে খুব শ্রদ্ধা আসে। অসংখ্য ধন্যবাদ সুলতানা রাজিয়াকে এত চমৎকার করে কবিতা পরিবেশনা করবার জন্য। সুলতানা রাজিয়া, আপনার কবিতাটি আসলে খুবই চমৎকার ছিল। শ্রোতা বন্ধুরা, আমরা আরো একজন সৃষ্টিশীল মানুষকে আমাদের মধ্যে এখন পাবো। তিনি হচ্ছেন আশরাফুল আল আজিম। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মৌলভীবাজার, সিলেট থেকে। তিনি আমাদেরকে যে কবিতাটি শোনাবেন তা হচ্ছে নির্বোধ অনর্থক জীবন। চলুন শুনে আসি নির্বোধ অনর্থক জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বিজয় FM 71.0 ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রিয় উপস্থাপককে। সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভবনে আপনাদের সঙ্গে আছে মৌলভীবাজারের জুড়ি থেকে আমি আশরাফুল ইসলাম আল আজিম। আবৃত্তি করছি নির্বোধ অনর্থক জীবন কবিতাটি। আমি আশায় কত জনের পেছু পেছু ঘুরে বেড়ায়, হায় কত দিন, কত বছর আর কতক্ষণ প্রতীক্ষায় ফোরায়। আমি কত নির্বোধ, কখনো ভাবিনি শ্রেয় চেষ্টা সাধনায় মহান পরওয়ারদিগার চাইলে নির্দ্বিধায় নিমিষে সফল হওয়া যায়। আমি মাঝে মাঝে যেন হয়ে যায় এত উদাস, বোঝা যায় নিষ্ঠুর বিশ্বাসঘাতকতায় এক্ষুনি থেমে যাবে নিঃশ্বাস। আমি হয়তো জানি না ব্যথাহীন হয় না কভু উদার আকাশ, কাঁটাহীন মিলে না কভু কাঙ্ক্ষিত সেই ফুল আর সুবাস। আমি অহেতুক শুধু শুধু বই পরের কত বোঝা, আর পরের উপর ভরসাবান হয়ে সেজে থাকি বোঝা। আমি আসলেই বোকা, তাই তো ধোকা দেয় কপট ওঝা। কিন্তু জ্ঞান বুদ্ধি কাটিয়ে হতে পারি রাজা। সত্যি কবিতার স্রোতে হারিয়ে গিয়েছিলাম। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের ফিরতে হবে স্টুডিওতে। চলুন চলে আসি মতিঝিল, ঢাকা থেকে যিনি আমাদের সাথে এখন যুক্ত আছেন, রূপন্তী সাহা অর্পিতা। তিনি আমাদেরকে এখন একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। কবিতার নাম হচ্ছে ছবি। চলুন শুনে আসি আবু হেনা মোস্তফা কামাল রচিত ছবি। শুভ সন্ধ্যা সকলকে। আমি ঢাকা থেকে রূপন্তী সাহা অর্পিতা। আজকে আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামাল রচিত ছবি কবিতাটি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দফতরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন। ভ্যান গঘ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন
এই যে নরমূল্যের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ সকলকে। রূপন্তী সাহা অর্পিতাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার কবিতা পরিবেশনা করবার জন্য। আমাদের সাথে এখন চুকনগর খুলনা থেকে যিনি যুক্ত আছেন, তন্ময় মল্লিক, তিনি আমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। কবিতাটি হচ্ছে অমাবস্যা। এই কবিতার রচয়িতা হচ্ছেন রিতম ব্যানার্জি। চলুন শুনে আসি অমাবস্যা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আবৃত্তি। আমি আজকে আবৃত্তি করছি একটি কবিতা। কবিতার নাম অমাবস্যা, কবি রিতম বন্দ্যোপাধ্যায়। সেদিন ছিল অমাবস্যা, দেখা করার দিন। আমাদের গ্রাম ছিল পাশাপাশি, তবু অপেক্ষা অন্তহীন। মধ্যিখানে বয়ে যেত অশ্রু নদীর হায়, তাহার পাড়ে আমরা দুজন খুঁজতাম আশ্রয়। একটি গ্রাম হিন্দুদের আর একটি মুসলমান, প্রেম প্রীতি বিরহের ছিল না কো স্থান। দিবসতে থাকতাম যে যার ঘরে, অমাবস্যায় দেখা হতো ফিরতাম ভোরে। সেদিনও তুই এসেছিলি সূর্যে ডুবার শেষে, চোখ ভরা মায়া নিয়ে অশ্রু নদীর বেশে। এমন সময় দু গ্রামেতে উঠল জেগে রব, জ্বলল কত মশাল, ওরা পুড়িয়ে দিল সব। আমি তুই নদীর ধারে কাঁপছিলি তখন ভয়ে, তোর হাত আমার হাতে, দু চোখে বিস্ময়। আমি বললাম পালাই চল। পালিয়ে কোথায় যাই? হিন্দুস্থান পাকিস্তান কেউ দেবে না ঠাই। ভোরবেলা আগুন লিভল, গ্রাম তখন ফাঁকা। সেই যে তোকে বিদায় দিলাম, আর হলো না দেখা। সারা দেশ উলট পালট, খুঁজেছিলাম তোকে। ঝোড়ো হাওয়ায় পথ হারিয়েছে, কেউ দেখেছে কি ওকে? মানুষ তখন রক্তাক্ত, দিল না উত্তর। 47 চলে গেল, এলো 71। কারুর চারু আবার হারালো, কারুর বনলতা। হলো না আর আমাদের একসঙ্গে থাকা। অবশেষে শান্তি ফিরল, যুদ্ধ হলো শেষ। স্বাধীন আবার স্বাধীন জয়ী, স্বাধীন বাংলাদেশ। এখন আমার অনেক বয়স, কমে আসছে দিন। চোখে আর স্পষ্ট দেখি না, স্মৃতি ও বিলীন। আজ যদি দেখা হয়ে যায়, হয় আবার কথা। ছোটবেলার নদীর পাড়ে ঘর বাঁধবি সখা। যে গ্রাম দুটো পুড়ে গিয়েছিল, আবার গড়ব মোরা। ফিরে আসবে প্রাণের ভয়ে, পালিয়েছিল যারা। রোজ তোকে ফুল এনে দেব, গোলাপ পারুল জুই। রক্ত করবীর মালা গাঁথব, খোপায় বাঁধিস তুই। অমাবস্যায় ঘুরতে যাবি, নেই বিদ্রোহীরা। ছোটবেলার অপূর্ণ স্বাদ মিটিয়ে নেব মোরা। শ্রোতা বন্ধুরা, অমাবস্যার ঘোরে আসলে হারিয়ে গিয়েছিলাম। ফিরে আসতে হবে এখন আবারও স্টুডিওতে। আমাদের সাথে এখন যিনি যুক্ত আছেন তিনি হচ্ছেন নওশিন তৌফা। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন পিরোজপুর, বরিশাল থেকে। এখন আমরা তার কাছে একটি কবিতা শুনতে যাচ্ছি। কবিতার নাম হচ্ছে এখন। কবিতার রচয়িতা তারাপদ রায়। চলুন তাহলে নওশিন তৌফার কণ্ঠে শুনে আসি এখন কবিতাটি। আসসালামু আলাইকুম। আমি পিরোজপুর থেকে নওশিন তৌফা আবৃত্তি করছি তারাপদ রায়ের এখন কবিতাটি। মনে নেই আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। এখন আর কিছু মনে নেই, তবু দুঃখ হয় এখন, যখন এক এক দিন খুব বৃষ্টি নেমে আসে। এখন
যখন এক এক দিন খুব শীতের বাতাস শুধু পাতা উড়িয়ে উড়িয়ে আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে, এমনকি যখন সেই পুরনো কালের সাদা রোদ হঠাৎ ভোরবেলা ঘরে ভাসিয়ে ছাপিয়ে, কি ব্যাপার, এবার কোথাও যাবে না? এখন আর কোনোখানে যাওয়া নেই, এখন কেবল ঠান্ডা বাতাস, এখন বৃষ্টি জল আমার চারপাশ, ঘিরে পাতা ওড়ে আর জল পড়ে। এখন তোমার জন্য দুঃখ হয়, এখন আমার জন্য দুঃখ হয়। আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন দুঃখ হয়। নওশিন তৌফাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার পরিবেশনা করবার জন্য। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে প্লেলিস্টের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের সাথে যিনি হাতিয়া নোয়াখালী থেকে যুক্ত আছেন, দীপা রানী নাথ, আমরা তার কাছে চলে যাব। তিনি আমাদেরকে একটি কবিতা শোনাবেন যা আমাদের সকলেরই পরিচিত। কবিতার নাম কাজলা দিদি। চলুন শুনে আসি যতীন্দ্রমোহন বাগচি রচিত কাজলা দিদি। নমস্কার, আমি দীপা রানী নাথ। আবৃত্তি করছি কবি যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতাটি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকাই থোকাই জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছের কাজলা দিদি কই। সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো, দিদির কোথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ওগর থেকে কেন মা আর দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো পাখি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের পাকে পাকে বুলবুলিটা লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মাগো ছিঁড়তে গিয়ে বল। দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে চোপে যারে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত্রি হলো যে মাগো, আমার কাজলা দিদি কই। সত্যি সত্যি হারিয়ে গিয়েছিলাম কাজলা দিদির মাঝে। অসংখ্য ধন্যবাদ দীপা রানী নাথকে আমাদেরকে এত চমৎকার কবিতাটি পরিবেশনা করে শোনাবার জন্য। সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, সময় বলছে এখন বিদায় নেবার পালা। তাই তো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধু, আপনাদের সাথে কবিতা শুনতে শুনতে কবিতার মায়ায় বিমুগ্ধ হয়েছিলাম আমরাও। সো এখন বিদায় নেবার পূর্বে একটি কথা বলবার সময় হয়ে গেছে। যদি আপনিও আগামী পর্বে আমাদের সাথে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করতে চান, তবে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে, অথবা ইমেল করতে পারেন bijoyfm71.0@gmail.com এই ঠিকানায়। আমি আবারও বলছি bijoyfm71.0@gmail.com। আজকের মতো বিজয় এফএম এর স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি অঝোর। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজয় এফএম 71.0 এর সাথেই থাকবেন।
আল্লাহ হাফিজ।